আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের পরবর্তী যে অংশটা, অর্থাৎ গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে কিছু অক্সিলিয়ারি ভার্বের মধ্যে সবগুলা না, যে বিশেষ কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং মডেল অক্সিলিয়ারি ভার্ব সবকিছু মিলেই যেগুলো আমাদেরকে টেন্সে ব্যবহার করতে হবে। এবং আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হলো টেন্সের শ্রেণীবিন্যাস। তো আজকে আমাদের যে কাজটা, সেই কাজটা হলো যে অক্সিলিয়ারি ভার্বগুলো যে আমরা দেখেছিলাম যে টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, এখন এই অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এবং কোন ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বগুলোর ব্যবহারের শিখাই হলো আজকে আমাদের উদ্দেশ্য। তো প্রথমে আমরা আলোচনা করব বি ভার্ব নিয়ে। বি ভার্ব প্রথম যে ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রটা হলো যখন কোনো সেন্টেন্সে ক্রিয়া না থাকে। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি একটা সেন্টেন্স, যেমন আকাশ নীল। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করতে চাই, আকাশ আমরা জানি যে আকাশ হলো স্কাই এবং তার পূর্বে দি বসে, তো আমরা লিখলাম দ্য স্কাই, এবং নীল শব্দটার ইংরেজি হলো ব্লু, আমরা লিখলাম দ্য স্কাই ব্লু। এখন কথা হলো যে দ্য স্কাই ব্লু এই সেন্টেন্সটা কি কমপ্লিট হয়েছে? আসলে কিন্তু এই সেন্টেন্সটা হয় নাই। কেন হয় নাই? কেননা এই সেন্টেন্সটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ কোনো ভার্ব নাই, কিন্তু অর্থ অনুযায়ী কিন্তু কোনো ভার্ব এখানে নাই, বা এখানে অর্থ অনুযায়ী কোনো ভার্ব ব্যবহার করা সম্ভব না। কারণ আকাশ, দ্য স্কাই, নীল, ব্লু অর্থ অনুযায়ী যে শব্দগুলো বসা সেগুলো কিন্তু বসে গেছে। তো এই ক্ষেত্রতে আমাদের বা এই ক্ষেত্রে আমাদের সাহায্য করবে বি ভার্ব। তো দ্য স্কাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার, এবং আকাশ নীল ব্যাপারটা কিন্তু এখনো আছে, তার মানে বর্তমান। তো দ্য স্কাই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি যে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ। তাহলে সেন্টেন্সটা কি হলো? দ্য স্কাই ইজ ব্লু। তাহলে প্রথমে আমরা দেখলাম যে যেই সেন্টেন্সের মধ্যে বা যে বাক্যের মধ্যে কোনো ক্রিয়া না থাকে সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আমরা বি ভার্ব ব্যবহার করি। এখন দেখো এখানকার যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে যেহেতু কাজ নাই, সুতরাং কাজটা চলমান থাকার কোনো সুযোগ নাই, পারফেক্ট টেন্স হওয়ার, পুরোগঠিত হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো ক্রিয়া না থাকে সেই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য আমরা বি ভার্ব ব্যবহার করব। এমনকি যদি পাস্টেও হয়, ছেলেটি ভদ্র ছিল, তাহলে ছেলেটি দ্য বয় ভদ্র জেন্টল, এই সেন্টেন্সটার মধ্যেও কিন্তু কোনো ক্রিয়া নাই, কিন্তু ছিল এই শব্দটা আমাদেরকে বোঝাচ্ছে যে এই ঘটনাটা অতীতের, পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে আমরা যে বি ভার্বটা ব্যবহার করব সেটা পাস্ট টেন্সে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা বি ভার্বের পাস্ট রূপ জানি ওয়াজ এবং ওয়ার, এই দুইটা আছে। তো দ্য বয় যেহেতু এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পাস্ট টেন্সে আমরা ব্যবহার করব ওয়াজ। তো এই সেন্টেন্সের মধ্যে যেহেতু কোনো ক্রিয়া নাই, সুতরাং চলমান থাকার কোনো সুযোগ নাই, আগে পরে সংঘটিত হওয়ারও কোনো সুযোগ নাই, সুতরাং এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা দেখতে পেলাম যে ইনডেফিনিট টেন্সগুলোতে যখন কোনো ক্রিয়া না থাকবে সেই ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করতে পারি বা বি ভার্ব ব্যবহার করব আমরা। আরেকটা ব্যাপার দেখো, যে আমি বইটি পড়ছি, এখানে আমি এর জন্য ব্যবহার করব আই, পড়া হলো রিড, যেহেতু পড়ছি তাহলে সেটা হবে রিডিং। এখন রিডিং হওয়ার পরে আমরা বইটি, যেহেতু টি আছে তাহলে দি ব্যবহার করব, তারপরে বসবে বুক, তাহলে আই রিডিং দা বুক। কি হলো? আই রিডিং দা বুক। কিন্তু এখানে যে ভার্ব আছে রিড, সেই রিডের সাথে যুক্ত আছে আইএনজি। আমরা জানি যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেই ভার্বটা হলো নন ফিনিট ভার্ব। সুতরাং এই সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই। এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে এখানে আমাদেরকে একটা ফিনিট ভার্ব ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমার ফিনিট ভার্ব হিসাবে এখানেও সাহায্য করবে বি ভার্ব। তাইলে যেহেতু পড়ছি, তাহলে এটা কি বর্তমানকে নির্দেশ করে নাকি অতীতকে নির্দেশ করে? বর্তমানকে নির্দেশ করে। সুতরাং এখানে আমি যে বি ভার্বটা ব্যবহার করব সেটা বর্তমান অর্থাৎ প্রেজেন্ট রূপে ব্যবহার করব। তো প্রেজেন্ট রূপে যদি আমরা বি ভার্ব ব্যবহার করি সেটা হবে এম অথবা ইজ অথবা আর। যেহেতু সাবজেক্ট হিসেবে এখানে আই দেয়া আছে, সুতরাং এখানে আমরা ব্যবহার করব এম। তাহলে আমরা সেন্টেন্সটা কি পেলাম? আই এম রিডিং দ্য বুক। এখানে দেখো অর্থ অনুযায়ী কিন্তু এম
আসে না। তাহলে এম কেন আসলো? সেন্টেন্সটাকে কমপ্লিট করতে সাহায্য করার জন্য। তাহলে এখানে সাহায্যকারী হিসেবে আমরা ব্যবহার করলাম এম। এখন টেন্সটা কি? যেহেতু কাজটা চলমান, কাজটা কি চলমান, তার মানে কন্টিনিউয়াস টেন্স। সুতরাং আমরা দেখতে পেলাম যে বিভাগ ইনডিফিনিট টেন্সও ব্যবহৃত হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। সুতরাং এইভাবে আসলে ফিউচার ইনডিফিনিটও ব্যবহার করা যাবে। আমি জাস্ট প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের উদাহরণ দিয়েছি। আবার কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু বিভাগ ব্যবহৃত হচ্ছে। তো বিভাগটা ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় যখন কোনো ক্রিয়া না থাকে, আর কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এই ভার্ব প্লাস আইএনজি যখন থাকে, অর্থাৎ কাজটা যখন চলমান হয় তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেই আইএনজি যুক্ত ভার্বটা নন ফিনিট ভার্ব হয় এবং নন ফিনিট ভার্বটাকে ফিনিট ভার্ব এ পরিণত করার জন্য বা এটা ফিনিট ভার্ব হিসেবে একটা বিভাগ ব্যবহার করা হয়। তো আমি বই পড়ছি, এখন ধরো আমি যদি লিখি যে আমি বইটি পড়ছিলাম, আমি বইটি পড়ছিলাম। তো এই সেন্টেন্সটার মধ্যেও কিন্তু আমি এর জন্য আই বসবে, তারপরে পড়া হলো রিড, পড়ছিলাম এখানেও ভার্ব যেহেতু চলমান, এটা চলমান, এখানে আইএনজি যুক্ত হয়েছে, এটাও চলমান। পড়ছিলাম মানে আমার কাজটা চলমান ছিল, মানে শেষ হয়নি। যে অবস্থার কথা বা যে সময়ের কথা আমি উল্লেখ করছি সেই সময় আমার কাজটা শেষ হয়নি, বরং সেই সময় আমার কাজটা চলমান ছিল। তো চলমান থাকলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব চলমান বোঝানোর জন্য। আর বইটি দা বুক। এখন দেখো একই ব্যাপার এখানেও, যেহেতু সেন্টেন্সটা নন ফিনিট ভার্ব সুতরাং সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই। এখন আমি এখানে যদি এম ব্যবহার করি, বিষয়টা খেয়াল করো যে আই এর সাথে এম ব্যবহার করলাম, তাহলে এটা প্রেজেন্ট হলো, তাহলে তো একই হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু এটা প্রেজেন্ট না, এটা পাস্ট। সুতরাং এখানে এম হবে না। এখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো জাস্ট এই বিভাগটারই পাস্ট রূপ ব্যবহার করব। আমরা জানি যে এম যেখানে সেখানে আমরা অর্থাৎ আই এর সাথে পাস্ট টেন্সে বিভাগ হিসেবে আমরা ওয়াজ ব্যবহার করি। তাহলে সেন্টেন্সটা কি পেলাম? I was reading the book। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখা গেল যে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আমি বিভাগ ব্যবহার করেছি, জাস্ট বিভাগের পাস্ট রূপ। তাহলে এখানে বিভাগের প্রেজেন্ট রূপ, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে বিভাগের পাস্ট রূপ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই ভাবে ফিউচার টেন্সের বেলায় হবে, সেটা আমরা পরবর্তীতে দেখছি। তো বিভাগগুলা টেন্সের মধ্যে কিভাবে ব্যবহার করা হয় সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব হ্যাভ ভার্ব নিয়ে। তো এখন যে বিষয়টা সেটা হলো আমরা হ্যাভ ভার্ব নিয়ে কথা বলবো। হ্যাভ ভার্ব আমরা দুইটা ক্ষেত্রে ব্যবহার করি মূলত। এক নম্বর হলো ব্যক্তির অধীনে থাকা বোঝাতে, যেমন আমার কোনো কিছু আছে যদি বোঝায়, যেমন আমার একটা গরু আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা দোকান আছে, আমার বাবার একটা গরু আছে, আমার বাবার একটা বাড়ি আছে, আমার বাবার একটা দোকান আছে, তোমার একটা বাড়ি আছে, তোমার একটা গাড়ি আছে, তোমার একটা দোকান আছে। এরকম ব্যক্তির অধীনে থাকা বোঝাতে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। যেমন ধরো আমি লিখলাম যে আমার একটি গরু আছে। এটা কিন্তু একেবারেই মানে প্রচলিত একটা সেন্টেন্স। এটা আমরা যদি স্বাভাবিকভাবে কোনো কিছু নাও জানি, এটার ট্রান্সলেশন অর্থাৎ এটার ইংরেজি রূপটা কিন্তু আমরা জানি, সেটা হলো আই হ্যাভ এ কাউ। তাহলে এখানে হ্যাভ যে শব্দটা, এই শব্দটা একটা হ্যাভ ভার্ব, সেটা তো তুমি বুঝতেই পারছো। এখানে হ্যাভ ভার্ব তো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, এখানে হ্যাভ ভার্বটা আসলে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়েছে এটা কাকে নির্দেশ করে? বর্তমানে। অর্থাৎ আমার একটি গরু আছে তার মানে এখন আছে, তাহলে এটা কিন্তু বর্তমান কাল, বর্তমান সময়ে। তবে এখানে আলাদা কোনো ক্রিয়া নাই, যেহেতু আলাদা কোনো ক্রিয়া নাই সুতরাং এটা কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। বোঝা গেল এটা একটা ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাভ ভার্ব গুলো ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় ব্যক্তির অধীনে থাকা বোঝাতে। তো এটা যদি অতীত কাল হয়, যেমন তোমার একটি গাড়ি ছিল, তোমার একটি গাড়ি ছিল। তো এইখানে দেখো এই ইউ যেহেতু এটা ছিল মানে অতীত কালকে নির্দেশ করছে, সুতরাং এখানে তোমাকে হ্যাভ ভার্বের পাস্ট রূপ ব্যবহার করতে হবে হ্যাভ, এবং গাড়ি হলো এ কার।
এইভাবে তুমি অর্থাৎ এখন এই সেন্টেন্সটাও কিন্তু ক্রিয়া নেই, এখানে কোনো ক্রিয়া নাই, সুতরাং এটাও ইনডেফিনিট ছাড়া কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট হওয়ার কোনো সুযোগ নাই, সুতরাং এটাও ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা দেখলাম যে হ্যাভ ভার্ব গুলোও কিন্তু ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হতে পারে, অর্থাৎ যখন কোনো ক্রিয়া না থাকবে তবে সেটা ব্যক্তির অধীনে থাকা বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে। হ্যাভ ভার্ব আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হবে, যেমন তিনি আমাকে দেখেছেন, তিনি আমাকে দেখেছেন। এখন এখানে যে সেন্টেন্সটা লেখা হলো তিনি আমাকে দেখেছেন মানে দেখে ফেলেছেন, কাজটা কিন্তু শেষ, দেখার যে কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে যে কাজটা শেষ হয়ে গেছে এবং দেখেছেন মানে এইমাত্র, অর্থাৎ খুব বেশি দেরি হয় নাই, তার মানে এটা পারফেক্ট টেন্স। যে কাজটা পারফেক্ট মানে পুরো ঘটিত, সুতরাং এটা যেহেতু পারফেক্ট টেন্স এবং এখানে ভার্বটা এইমাত্র শেষ হয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্টও না পাস্টও না, বর্তমানও না অতীতও না, এর মাঝামাঝি। তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। দেখো তিনি, হি বসবে, দেখেছেন দেখা হলো সি, যেহেতু দেখেছেন এটা স হবে না সিও হবে না, এখানে সিন ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। আমাকে মি, তো ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা জানি যে নন ফিনিট ভার্ব, সুতরাং সেন্টেন্সটা কমপ্লিট হয় নাই। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই এখানে আমাকে একটা ফিনিট ভার্ব ব্যবহার করতে হবে। এর আগে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল আমরা ব্যবহার করেছিলাম বি ভার্ব, আর এখানে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল এখন কিন্তু আমাদের আর বি ভার্ব ব্যবহার করার কোনো সুযোগ নেই, কারণ দুইটা ক্ষেত্রে যদি আমরা একই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি তাহলে তো তাকে আলাদা করা যাবে না। সুতরাং যখন কাজটা চলমান আইএনজি যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি বি ভার্ব, আর যখন কাজটা সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ থাকে সেই ক্ষেত্রে আর বি ভার্ব ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। এখানে সাবজেক্টের হিসাবে হি আছে, দেখেছেন তার মানে বর্তমানের সাথে সম্পর্কিত, তার মানে এখানে আমি যেই হ্যাভ ভার্বটা ব্যবহার করব সেটা প্রেজেন্ট রূপে ব্যবহার করব। আমরা জানি যে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এর সাথে আমরা হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহার করব হ্যাজ। তাহলে আমরা সেন্টেন্সটা কি পেলাম, হি হ্যাজ সিন মি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখতে পেলাম যে ইনডিফিনিট টেন্সে যখন ক্রিয়া না থাকে কিন্তু ব্যক্তির অধীনে থাকা বোঝায়, ব্যক্তির অধীনে থাকা বোঝালে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব, আর একটা হলো পারফেক্ট টেন্সেও আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট পারফেক্টে যেমন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব, পাস্ট পারফেক্টেও আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব, ফিউচার পারফেক্টেও আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। আর আরেকটা বিষয় আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখানে দেখলাম যে পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব বসে, এর আগে আমরা দেখেছি কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব বসে। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে কিন্তু তোমাকে সেই ক্ষেত্রে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে, বি ভার্ব ব্যবহার করতে হবে। এর একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এইখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা চলমান, কাজটা কিন্তু চলমান, কিন্তু ব্যাপারটা হলো সকাল থেকে, অর্থাৎ যদিও ঘটনাটা বর্তমান সময়ে চলমান আছে কিন্তু এটা অতীতে শুরু হয়েছিল, মানে তার সম্পর্কটা অতীতের সাথে, অর্থাৎ বর্তমানের সাথে অতীতের সম্পর্কে হলো পারফেক্ট। এই জিনিসটা, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে যে বর্তমানের সাথে অতীতের সম্পর্ক মানে কি পারফেক্ট। তাইলে চলমান আছে সুতরাং কন্টিনিউয়াস, যেহেতু অতীতের সাথে সম্পর্ক তার মানে পারফেক্ট, সুতরাং এই সেন্টেন্সটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং বৃষ্টি হচ্ছে তার মানে এখন, হচ্ছে মানে কি বর্তমান সময়কে নির্দেশ করছে, সুতরাং এটা প্রেজেন্ট। তাহলে বোঝা গেল এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এখানে আমাকে একটা হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে, একটা বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা কাজটা কিভাবে করব, দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে সাবজেক্ট নাই, এটা হলো ইম্পার্সোনাল ভার্ব, অর্থাৎ এখানে যে ব্যক্তি বৃষ্টিটা নামাচ্ছে তাকে আমরা সরাসরি দেখি না, এগুলোকে ইম্পার্সোনাল ভার্ব বলা হয়। এগুলোর ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হয়, সুতরাং এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব আমরা ইট। তো ইট ব্যবহার করলাম সাবজেক্টে। বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়া হলো রেইন, বৃষ্টি হওয়া হলো রেইন। এখন বৃষ্টি হচ্ছে তার মানে কাজটা চলমান, সুতরাং রেইনের সাথে যুক্ত হবে আইএনজি। রেইনের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত করতে হবে, কারণ আমরা জানি যে চলমান কাজের বেলায় ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করি। তারপরে দেখো সকাল থেকে, তাহলে সকাল থেকে যখন থাকবে তখন সেই ক্ষেত্রে সিন্স বসবে, সকালের জন্য আমরা ব্যবহার করব মর্নিং। এইখানে যে বিষয়টা, দুইটা বিষয় আসবে, এখানে যদি তুমি শুধু একটা বি ভার্ব বসিয়ে দাও তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে না। কেন হবে না, কারণ অতীতের সাথে যেহেতু সম্পর্ক আছে তার মানে পারফেক্ট,
থাকবে, অর্থাৎ এটা এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা ব্যাপারই আছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু পারফেক্ট এর জন্য আমরা একটা হ্যাভ ভার্ব ব্যবহার করব। আমরা জানি যে এটার সাথে হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহার করতে হয়, সুতরাং এখানে আমরা ব্যবহার করব হ্যাজ। এবং হ্যাজ এর পরে যে ভার্ব, যেমন এখানে আমরা হ্যাজ এর পরে কি ব্যবহার করছি, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানেও কিন্তু যে ভার্বটা বসবে তার পাস্ট পার্টিসিপল বসবে, তো বি ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে বসবে বিন। তাহলে আমরা সেন্টেন্সটা কি পেলাম, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। অর্থাৎ তুমি যদি শুধু হ্যাভ ভার্ব এবং বি ভার্বের ব্যবহারটাকে আত্মস্থ করতে পারো, তাহলে তুমি কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন প্রণালী সেটা তোমাকে আলাদাভাবে আর মুখস্থ করতে হবে না, আলাদাভাবে শিখতে হবে না। তুমি এই কথাগুলো মনে রাখলে তুমি যে কোনো সেন্টেন্সের যদি তুমি জাস্ট টেন্সটা চিনতে পারো, কিভাবে টেন্সটা চিনবা সেটাও আমরা বলবো আগামীতে। তো যদি তুমি শুধু টেন্সটা চিনতে পারো, তাহলে তুমি সহজেই সেই সেন্টেন্সগুলোকে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তুমি নিজেই তৈরি করতে পারবে। আমাদের পরের আলোচনার বিষয় হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ যে মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো আমরা টেন্সের মধ্যে ব্যবহার করি। আসলে মডাল অক্সিলিয়ারি ভার্ব, অনেক রকমের মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। এর মধ্যে আমরা ফিউচার টেন্সে শুধু শ্যাল এবং উইল ব্যবহার করি, শ্যাল এবং উইল। এখন কোথায় শ্যাল এবং কোথায় উইল? অ্যাকচুয়ালি অতীতে অর্থাৎ সনাতন পদ্ধতিতে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন ছিল, অর্থাৎ সাবজেক্ট আই এবং উই এর সাথে শ্যাল ব্যবহার করা হতো। আর এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে ইউ, হি, শি এবং যে কোনো নাউন যখন হতো সেই ক্ষেত্রে তোমার উইল ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এসে যেহেতু যদি আমরা সাবজেক্ট আই এবং উই এর বেলায় শ্যাল ব্যবহার করি আর অন্যান্য সাবজেক্টের বেলায় উইল ব্যবহার করি, তাহলে মডাল অক্সিলিয়ারি ভার্বের যে মূল নীতি সেটা মানা হয় না। এই কারণে আধুনিক ইংরেজিতে সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। এখন কেউ যদি বলে যে না আমি শ্যাল ব্যবহার করব, তাইলেও কিন্তু কোনো অসুবিধা নেই, অর্থাৎ সে ইচ্ছা করলে ফার্স্ট পারসনের সাথে শ্যাল এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের সাথে উইল ব্যবহার করতে পারবে। এখন দেখো এটা আমরা কোথায় ব্যবহার করব, অর্থাৎ যে কোনো ফিউচার টেন্সে তুমি উইল ব্যবহার করবে। মূল কথা হলো সংক্ষেপে যে বিষয়টা, যে কোনো ফিউচার টেন্সে তুমি উইল ব্যবহার করবে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। এক নম্বরে আমি ঢাকা যাব। দুই নম্বরে আমি একটা সেন্টেন্স লিখলাম আর একটা সেন্টেন্স লিখলাম মিতু বাবা আসার পূর্বে ঘুমিয়ে পড়বে। অর্থাৎ এখানে আমি তিনটা সেন্টেন্স লিখলাম, তিনটা সেন্টেন্স তিনটা ফিউচারের তিনটা রূপের মধ্যে ব্যবহৃত হবে। প্রথমটা আমি ঢাকা যাব, এই সেন্টেন্সটা যাব মানে কখন যাব কিন্তু নির্দিষ্ট সময় না। নির্দিষ্ট না মানে ইনডিফিনিট, নির্দিষ্ট না মানে অনির্দিষ্ট। অনির্দিষ্ট শব্দটার ইংরেজি কিন্তু ইনডিফিনিট, এর জন্য এটা ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু এটা ভবিষ্যতের সাথে সম্পর্কিত, সুতরাং এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমি প্রথমে সাবজেক্ট ব্যবহার করব আই, যাওয়া হলো গো, তারপরে ঢাকা হলো টু ঢাকা। এখানে দেখো এই সেন্টেন্সটা যদি আমি আই গো টু ঢাকা লিখি সেটা তো প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটাকে ফিউচার করার জন্য আমরা কি করব? যেহেতু ভার্বের প্রেজেন্ট রূপ আছে সেটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে, ভার্বের পাস্ট রূপ আছে সেটা ভার্বের পাস্ট টেন্সকে নির্দেশ করে, কিন্তু ভার্বের কিন্তু কোনো ফিউচার রূপ নাই। যখন তুমি কোনো ভার্বকে ফিউচার রূপে পরিবর্তন করার জন্য চেষ্টা করবা বা পরিবর্তন করবা, সেক্ষেত্রে তোমাকে জাস্ট ওই ভার্বের আগে উইল ব্যবহার করে নিতে হবে। তাহলে যেহেতু এটা ভবিষ্যৎকে নির্দেশ করে, সুতরাং আমি এখানে সাবজেক্টের পরে উইল ব্যবহার করলাম। তুমি ইচ্ছা করলে শ্যালও ব্যবহার করতে পারো, যেহেতু আই ফার্স্ট পারসন, শ্যাল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো সে বইটি পড়তে থাকবে, সে বইটি পড়তে থাকবে তার মানে তার কাজটা চলমান, পড়তে থাকবে মানে কাজটা কিন্তু থামবে না। যাব যে কোনো সময় যাব, কিন্তু থাকবে মানে একটা নির্দিষ্ট সময় চলমান অবস্থাকে নির্দেশ করছে। সুতরাং এটা ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্স। তো এই ক্ষেত্রে আমরা সে, হি,
তারপরে পড়তে থাকবে, পড়া হলো রিড, পড়তে থাকবে রিডিং। তারপরে বইটি, বইটি এর জন্য আমরা দা বুক ব্যবহার করব। এবার দেখো, যেহেতু এখানে কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা কি করব, তার পূর্বে একটা বি ভার্ব ব্যবহার করব। কিন্তু এখানে বি ভার্ব ব্যবহার করাটাই শেষ কথা নয়, এখানে বি ভার্ব ব্যবহার করার পাশাপাশি আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো এখানে একটা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, কারণ উইল ব্যবহার না করলে সেটা ফিউচার রূপ হবে না। সুতরাং আমি আগে কি করব, ফিউচারের জন্য আমি আগে উইল ব্যবহার করে নিব। এখন উইল হলো মডাল অক্সিলারি ভার্ব। আমরা জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কোন রূপ বসে, মূল রূপ মানে বেস ফর্ম। তাহলে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে বি ভার্বের বেস ফর্ম হলো বি, তাহলে এখানে আমরা ব্যবহার করব বি। তাহলে উইলের পরে বি ব্যবহার করব। তাহলে দেখো আমি কি করলাম, যেহেতু সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, তাহলে প্রথমে ফিউচারের জন্য তুমি যদি প্রথম থেকে নিজে নিজে করো এইভাবে করতে পারো যে প্রথমে তো সাবজেক্ট ব্যবহার করবি, তারপরে ফিউচারের জন্য উইল, কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব, এবং মূল ভার্বটা যেহেতু চলমান এই জন্য ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি, এবং বাকি আছে কি বইটি। তাহলে টি থাকার কারণে দা বসবে, তারপরে বুক, অর্থাৎ বইয়ের ইংরেজি রূপ বুক ব্যবহার করবে। আর পারফেক্ট টেন্সের বেলায় ফিউচার পারফেক্টে আসলে দুইটা কাজ থাকতে হয়, একটা কাজ নিয়ে কখনো ফিউচার পারফেক্ট হবে না, অথবা একটা সময় থাকতে হবে, একটা সময় একটা কাজ, অথবা দুইটা কাজ থাকতে হবে। এখানে দুইটা কাজ দেখো, মিতু বাবা আসার পূর্বে ঘুমিয়ে পড়বে, অর্থাৎ বাবা আসবেন এর পূর্বে মিতু ঘুমিয়ে পড়বে। তার মানে কোন কাজটা আগে হবে, ফিউচারে, দুইটাই ফিউচার। বাবা এখনো আসে নাই, বাবা আসবেন। মিতু এখনো ঘুমায় নাই, মিতুও ঘুমাবে। তাহলে কোনটা আগে হবে, মিতুর ঘুমানোটা আগে হবে। সুতরাং সেটাই হলো ফিউচার পারফেক্ট টেন্স। তো এখানে দেখো মিতুর ঘুমিয়ে পড়াটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে মিতুর জন্য আমি ব্যবহার করব মিতুর ইংরেজি রূপ মিতুই হবে। ফিউচারের জন্য আমি উইল ব্যবহার করব, পারফেক্টের জন্য আমি হ্যাভ ব্যবহার করব, এবং স্লিপ হলো ঘুমিয়ে পড়া, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, স্লিপের পাস্ট পার্টিসিপল বসবে স্লিপড। তাইলে মিতু উইল হ্যাভ স্লিপড, পূর্বে শব্দটা উল্লেখ আছে, যখন পূর্বে থাকে তার জন্য আমরা বিফোর ব্যবহার করি। তারপরে বাবা আসবেন, তাহলে ফাদার উইল কাম, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের একটা ক্লোজ থাকবে বা একটা কাজ থাকবে ফিউচার পারফেক্ট টেন্সে, আর একটা কাজ তুমি ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী গঠন করবে। তবে এই ক্ষেত্রে তুমি ফিউচার ইনডিফিনিট ব্যবহার না করলে প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করতে পারো, অর্থাৎ ফাদার কামস, এই কথাটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করা যাবে। তবে যেহেতু ফিউচার তুমি ফিউচারে ব্যবহার করো এটাই ভালো। তবে এটাও সঠিক, অর্থাৎ ফিউচার পারফেক্টের বেলায় অপর কাজটা হবে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আজকের যে লেসনটা, সেই লেসনে আমরা শিখলাম যে অক্সিলিয়ারি ভার্বগুলা আমরা কিভাবে টেন্সের মধ্যে ব্যবহার করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই ক্লাসগুলো তোমাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।